সুপ্রিয় দর্শক, শ্রোতা, লিসেনার্স, প্রাণপ্রিয় অডিয়েন্স, কেমন আছেন আপনারা? আপনাদের সাথে বরাবরের মতোই আমি রয়েছি, সাংবাদিক ডক্টর নীল। আজকে একটি বিশেষ দিন। আজকে হচ্ছে ওয়ার্ল্ড ম্যানগ্রোভ ডে, অর্থাৎ বিশ্ব ম্যানগ্রোভ দিবস। আমি আপনাদেরকে খুব জটিলতার মধ্যে কখনো নিতে চাই না, কারণ জটিলতাতে জীবনের সমস্যাগুলো আরো বাড়ে। জীবনটাকে যত সহজ সরল করা যায়, যেমন একই মাত্রিক, একই লেখক ছিলেন শরৎ, শীর্ষেন্দু, সমরেশ, কিন্তু মানুষ হুমায়ুন আহমেদের লেখা এত কেন পড়েছে? কারণ তিনি সহজ ভাষায় লিখতেন কঠিন কথাগুলো। উনি যে কঠিন কথা জানতেন না সেটা না, বাট ওনার সাবলীল উপস্থাপন মানুষের কাছে পৌঁছাইতে বেশি। সো আই অলওয়েজ ট্রাই টু বি normalize my concept. That's why আমি খুব সায়েন্টিফিক ব্যাখ্যাতে গেলেও সেটা আপনাদের জন্য একটু সহজ করে দেওয়ার চেষ্টা করি। আসলে নর্মাল বৃক্ষ এবং ম্যানগ্রোভ বৃক্ষের মধ্যে যে বেসিক পার্থক্যটা, এটা আমরা অনেকেই হয়তো জানি না। নর্মাল বৃক্ষ তো যে কোনো জমিতেই হয়। ম্যানগ্রোভ বৃক্ষরা যেটা করে সেটা হচ্ছে তারা লবণাক্ত পানিতে দাঁড়িয়ে থাকে, অর্থাৎ লবণ পানি শোষণ করে তারা অভিযোজিত হয়। এবং নর্মাল যে গাছগুলো সেটা পাতার মাধ্যমে সে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় তার যাবতীয় খাদ্য গ্রহণ থেকে শুরু করে ক্রিয়াকর্ম সম্পন্ন করে। এটা আমরা অনেক ছোটবেলায় 3-4-এ থাকতেই বিজ্ঞান বইয়ে পড়েছি। বাট ম্যানগ্রোভ ট্রি, এটা হচ্ছে মূল রোম, ওদের একটা শ্বাস রোম থাকে আলাদা। আপনারা সুন্দরবনে গেলে এই বিষয়টি দেখবেন যে প্রত্যেকটা ম্যানগ্রোভ ট্রি, কেওড়া, গাওয়া, গরান, ঠিক আছে, এই যে গাছগুলো, গোলপাতা, গোলপাতা ম্যানগ্রোভ ট্রি না ফুলফিল, বাট এই যে ট্রিগুলো, এইগুলা দেখবেন যে ওদের শ্বাস মূলটা মাটি থেকে, মানে ওটা জোয়ার ভাটা হয়, তো ভাটার সময় এটা ভালো বোঝা যায় যে মূলরোমগুলো বেশ চোখা চোখা। তো যারা গবেষক সুন্দরবনের একেবারে ভিতরে করে প্রবেশ করে, তাদের বেশ চলতে ফিরতে আমার তো অনেক অসুবিধা হয়, আমি তো হাঁটতেই পারি না। তো এরকম যে বিষয়টা, তো আসলে এখন গাছের তো কোনো বিকল্প নাই, এবং আমাদের সরকার এমফাসাইজ করতেছে, জোর মানে জোরদার করতেছে যে বিষয়টা, মানে কি বলবো, যে যে পরিমাণ গাছ আমাদের থাকার কথা, আমরা, এটাও একটা ছোটবেলার সমীক্ষা যে 25% একটা দেশের গাছ থাকা দরকার শতকরা। সেই হারে আমাদের দেশে আমি এখন সন্দিহান যে 7-8% গাছ হয়তো আছে, বাকি বৃক্ষগুলো কিন্তু কাটা পড়ে গেছে বিভিন্ন দুর্যোগে, সেগুলো ঝরে পড়ে গেছে। এবং সুন্দরবনের মধ্যে দিয়ে এই যে প্লান্ট প্রকল্পটা যাওয়ার পরে, মানে রামপাল বিদ্যুৎ প্লান্ট প্রকল্পটি যাওয়ার পরে সুন্দরবনে যে পরিমাণ বায়োডাইভার্সিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার পিএইচডি থিসিস যেহেতু ছিল ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে এবং বায়োডাইভার্সিটি কনজারভেশন, তো আমি দেখেছি যে কি পরিমাণ জায়গা বিরান হয়ে গেছে একেবারে। তো এইসব জায়গাতে তো আসলে নর্মাল ট্রি, আপনি তো নারকেল সুপারি লাগাতে পারবেন না। এই জায়গাটা খেয়াল করা, যে এই জায়গাগুলোতে আপনি নারকেল সুপারি লাগাতে পারবেন না, বা আপনি 500 আম গাছ লাগাতে পারবেন না, এটা হবে না। ওখানের সয়েলকে টেস্ট করে, মানে ওখানের মাটিকে টেস্ট করে, ওখানের পানিকে টেস্ট করে, ওখানের সবকিছুকে, মানে মানে গাছের অনুকূলে যে গাছগুলো ওখানে হবে, সেটার জন্য আমাদের মেগা প্রজেক্ট করা দরকার। এবং অলরেডি সরকারের, আসলে বন রক্ষক বলবো না বন ভক্ষক বলবো আমার ঠিক ধারণা নেই, এরকম অফার আমরাও মাঝে মাঝে পাই যে আমাদেরকে একটা প্রপোজালটা লিখে দেন, আমরা এর উপরে টাকা নিয়ে আসি। আমি আসলে নাম মেনশন করতে চাচ্ছি না, এখনই উচিত ছিল রেভিল করে দেওয়া,
যেসব অফার আমাদেরকে কারা দেয়। তো 1200-1300 কোটি টাকার প্রজেক্ট নিয়ে আসি, কিন্তু আমরা তো আসলে নেচারের সাথে নেগোসিয়েশন করব না। মাকে বিক্রি করে দিয়ে ভাত খাওয়ার মতো এত পেটুক তো না। ঠিক নেচারও তো মায়ের মতো। তো এই যে সয়েল টেস্টের মাধ্যমে, সত্যি কথা বলতে আমাদের যারা গবেষক, পিওর গবেষক, বিভিন্ন গবেষণা সেক্টরে যারা কাজ করে, তাদেরকে কাজে লাগিয়ে, যথার্থভাবে কাজে লাগিয়ে এখানে প্রচুর বনায়ন করতে হবে। সুন্দরবনটাকে যদি আমরা আগের অবস্থায় আনতে চাই, এই বনায়নের কোনো বিকল্প নেই। তাই আজকের ডেটই শুধু ওই সেমিনার, ওই মিছিল, ওই মানে দুইটা কথা বক্তব্য দিয়ে ছেড়ে দিলে কাজ হবে না। এই ধারাবাহিকতা বজায় রেখে সুন্দরবনের প্রতি বনায়ন, এটা কিন্তু একটা সুন্দর প্রজেক্ট হতে পারে। আমি আপনাদেরকে একটা ক্লু দিয়ে দিলাম, সুন্দরবনের উপরে বনায়ন। তো সুন্দরবন কিন্তু আসলে সুন্দরবন নাই। উপর থেকে দেখলে, ড্রোনে শট নিলে অল ইজ ওকে, বাট মাঝখানে কিন্তু ফাঁকা, কারণ অনেক গাছ মারা গেছে, যে কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য সম্মুখীন হয়েছে হুমকির। যেখানে পশু পাখি এখন থাকার জায়গা পায় না, তারা অনেক সময় বাঘ লোকালয়ে চলে আসতেছে। প্রায় প্রায় আমি 2011 সালে আমার বিএসসি থিসিস করছিলাম সাতক্ষীরার মথুরাপল্লীতে। তখন একটা বাসায় বাঘ চলে আসছিল আমার উপস্থিতিতেই, সেই বাসা আমি নিজে দেখছি। তো তখন একটা দুইটা আসতো, বাট এখন প্রায় বাঘ চলে আসে। এখন তারা কি করবে? আমরা যদি খাদ্য শৃঙ্খলটা দেখি, তো টার্সিয়ারি মানে সবচেয়ে উপরের লেভেলের যে খাদকটা, সে তো আসলে নিচের দিকে ধাবিত হবে তার খাদ্যের সন্ধানে। প্রত্যেকটা মানুষের কিন্তু চাহিদা আছে। সো এই জায়গাগুলোকে, বনভূমিগুলোকে, হরিণ না থাকলে বাঘ থাকবে না। সো আবার বাঘ যদি এইভাবে লোকালয়ে চলে আসে, তাহলে মানুষের জীবন একটা থ্রেটেন কন্ডিশনে চলে যাবে। এক্সটিংক্ট কন্ডিশনে চলে গেছে অলরেডি বাঘরা। বাঘের প্রজনন কমে গেছে, বাঘের সংখ্যা কমে গেছে। এবং ইন্ডিয়ার সাথে যেহেতু আমাদের সবকিছু এখন সমান সমান বোঝাপড়া হচ্ছে, আমার কন্টেন্টের মাধ্যমে আমি সবসময় মাননীয় পিএম কে অ্যাড্রেস করি যে উনি যেন আমাদের সীমানাটা খুব সুন্দরভাবে একেবারে মানে আলাদা করে দেয় ইন্ডিয়ার সাথে। আমি 4টা রেঞ্জেই গিয়েছি, আসলে আমরা মাঝে মাঝে মনে হয় যে আমরা ইন্ডিয়া অনুপ্রবেশ করেছি। সুন্দরবনের কিন্তু মানে 2/3 আমাদের ভিতরে। সো এই সীমানাটা নির্ধারণ করা খুব দরকার। তো আজকের কন্টেন্ট ছিল এটাই। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থতার সাথে থাকবেন এবং সবসময় পরিবেশ সংরক্ষণে উচ্চতর ভূমিকা রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে।